গুচ্ছের ইউনিটের জন্য তোমার একটা বেস্ট সাজেশন দিয়ে দিচ্ছি। একদম প্রশ্নপত্র এ টু জেড অ্যানালাইসিস করে তোমাকে দেখাই দিচ্ছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, বিগত বছরগুলোতে গুচ্ছতে কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, একদম এ টু জেড অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছি কোন বিশ্ববিদ্যালয় কোন সময় মানে কি ধরনের প্রশ্ন করেছে। প্রত্যেকটা বিষয়ে আমি তোমাকে দেখাই দিচ্ছি। তোমার হাতে গুচ্ছের জন্য এখনো অনেক সময় আছে, তুমি এই সাজেশন অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করবা বা পড়বা। দেখো এখন গুচ্ছতে তিনটা বিষয় থেকে প্রশ্ন আসবে, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, তোমার হচ্ছে সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞানের মধ্যে এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি, সাধারণ যে জিকেটা রয়েছে, আর একটা হচ্ছে মৌলিক জিকে। আমি এই বিষয়টা তোমার ক্লিয়ার করে দেবো। তোমরা অনেকে কনফিউশনে আছো ভাই মৌলিক জিকে পড়বো কি পড়বো না। প্রত্যেকটা বিষয় আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখানে দেখো বাংলার মধ্যে কোন কোন টপিক গুলো তোমার পড়তে হবে। গদ্য পদ্য সহপাঠ অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসবে তোমার বাংলা এইচএসসি বোর্ড বই এবং সহপাঠ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসবে। প্রত্যেকটা মানে লাইন দাগায় দাগায় পড়তে হবে। যদি আমি 2024-25-এর কথা ধরি, ওখানে তোমার কমই এসেছিল, 10টার মতো প্রশ্ন এসেছিল, 35টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন এসেছিল। তার আগের বছর 2023-24-এর কথা যদি ধরি, 18টা প্রশ্ন ছিল বাংলা গদ্য পদ্য সহপাঠ থেকে। তার আগের বছর 22-23-এর কথা যদি ধরি, সেখানে তোমার 24টা প্রশ্ন ছিল বাংলা গদ্য পদ্য সহপাঠ থেকে। এজন্য গদ্য পদ্য সহপাঠের মধ্যে প্রত্যেকটা বিষয় মানে যেমন তোমার আমি তোমাকে যদি বলি তোমার হচ্ছে যে সহপাঠের যে লাল সালু আর তোমার হচ্ছে যে সিরাজউদ্দৌলা, প্রত্যেকটা মানে লাইন দাগায় দাগায় পড়তে হবে, প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়তে হবে। এবং গদ্য পদ্য তোমার খুব ডিপলি পড়া লাগবে। এবং এখানে সাহিত্যকর্ম, লেখকদের সাহিত্যকর্ম, তাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি, তারপরে তোমার হচ্ছে তাদের যে উপন্যাস, ছোট গল্প, নাটক, তারপরে তোমার গল্প গ্রন্থ, প্রবন্ধ যাই আছে সবগুলো ভালোভাবে পড়তে হবে। এবং শব্দার্থ, বোর্ড বইয়ের যে শব্দার্থ গুলো, এগুলো ভালোভাবে পড়তে হবে। তার মানে গদ্য পদ্য সহপাঠ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসবে। তবে ধ্বনি বর্ণ ও ধ্বনি পরিবর্তন এইখান থেকে তোমার অনেক বেশি পরিমাণে, এর আগের বার 3-4টা প্রশ্ন ছিল। ধ্বনি বর্ণ থেকে 4টা প্রশ্ন ছিল এর আগের বছর, তুমি যদি দেখো 4টা প্রশ্ন ছিল। তাহলে ধ্বনি বর্ণ ও ধ্বনি পরিবর্তন এগুলো ভালোভাবে পড়তে হবে। বানান শুদ্ধি এবং নত্য সত্য এইগুলো হচ্ছে কমন টপিক। এইখানে এগুলো প্রত্যেক মানে তোমার হচ্ছে প্রত্যেকটা মানে বছর এই জায়গা থেকে প্রশ্ন এসছে। বানান শুদ্ধি থেকে প্রশ্ন থাকবে 100%, নত্য সত্য বিধান থেকে প্রশ্ন থাকবে, প্রয়োগ অপপ্রয়োগ থেকে প্রশ্ন থাকবে, উচ্চারণের নিয়ম এই জায়গা থেকে প্রশ্ন থাকবে বা উচ্চারণ থেকে প্রশ্ন থাকবে, শব্দের শ্রেণী বিভাগ, পদ প্রকরণ, উপসর্গ এই জায়গা থেকে তোমার প্রশ্ন থাকবে। তারপরে সন্ধি আর সমাস থেকে প্রশ্ন থাকবে। এবারে কারক, প্রকৃত প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এই জায়গা থেকে প্রশ্ন থাকবে। এখন আমরা এই বিষয়গুলো আমি তো তোমাকে বললাম যে সমাস থেকে প্রশ্ন থাকবে 100%, তুমি লিখে নাও প্রশ্ন থাকবে। বানান থেকে 100% প্রশ্ন থাকবে। তারপরে তোমার উচ্চারণের নিয়ম থেকে 100% প্রশ্ন থাকবে। এখন তোমরা এই বিষয়গুলো বুঝে পড়ো না, এই বিষয়গুলো অনেকে আছো কি বুঝে পড়ো না, মানে এই টপিকগুলো তোমরা কি করো বুঝে পড়ো না, যার কারণে তোমরা ভুল হয়ে যায়, তোমাদের ভুল হয়। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন তোমাদের সাজেশন দিয়েছিলাম, আমি তোমাদের সাজেশনে দেখাইছিলাম কোন কোন টপিকগুলো আসবে। ওই মানে ওই টপিকগুলো থেকেই প্রশ্ন এসছে, কিন্তু তোমরা অনেকে পারো নাই কেন? কারণ এই যে তোমরা বুঝে পড়ো না। এগুলো প্রত্যেকটা বিষয়ে সমাস বুঝে পড়তে হবে। এই যে সন্ধি তো ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট মুখস্থ করে, এগুলো বুঝে পড়তে হবে ভাই। তো যেগুলো বললাম এইগুলো থেকে প্রশ্ন 100% আসবে। বিরোচন, বিরোচনের মধ্যে পারিভাষিক থেকে 100% প্রশ্ন আসবে, সমার্থক শব্দ থেকে 100% প্রশ্ন আসবে, বাগধারা থেকে 100% প্রশ্ন আসবে, বিপরীত শব্দ এবং এক কথায় প্রকাশ এই জায়গা থেকে 100% প্রশ্ন আসবে। এগুলো মুখস্থ বিষয়, এগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসবে। তাহলে এগুলো আমরা পড়ে ফেলবো, আমরা বিগত বছরের প্রশ্নগুলো এগুলো ভালোভাবে পড়ে ফেলবো। এগুলো পড়লেই ভাই কমন পাওয়া যায়, এগুলো আমরা পড়ে ফেলবো। বিরোচন গুলো আমরা, আমাদের হাতে অনেক সময় আছে, প্রতিদিন যদি আমরা বিরোচন পড়ি, বিরোচনে আমাদের কেউ বাধা দিতে পারবে? আর কেউ বিরোচন আমাকে আটকাইতে পারবে? পারিভাষিক যদি আমরা প্রতিদিন পড়ি, সমার্থক শব্দ যদি প্রতিদিন পড়ি, বাগধারা যদি প্রতিদিন পড়ি, আমাদের বিরোচনে আর বিরোচন নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা দিন এই বিরোচন পড়তে হবে, তোমার হাতে অনেক সময় আছে, প্রত্যেকটা দিন বিরোচন পড়তে হবে। ইংরেজিতে আসে এবার আমরা অনেকে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে। কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, সে 5টা প্রশ্নে তোমার অ্যান্সার করতে হবে। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করো ভাইয়া প্যাসেজ কোন জায়গা থেকে পড়লে কমন পাবো? প্যাসেজ তোমার 1000 পড়লেও কমন পাবা না। এখানে তোমার কি করতে হবে? ভোকাবুলারি ভালো জানতে হবে বা প্যাসেজটা বোঝার জন্য তোমার অনুধাবন করার একটা ক্ষমতা থাকতে হবে, প্যাসেজটা বুঝতে হবে কি বলতেছে প্যাসেজের মধ্যে। তারপরে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা বুঝে প্যাসেজের মধ্যে তুমি বুঝে তারপরে তুমি অ্যান্সার করবা। এরপরে দেখো পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। বিগত বছরে গুচ্ছতে এখান থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে, তুমি দেখতে পারো গুচ্ছের প্রশ্ন আমি অলরেডি আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, সেখানে দেখতে পারো এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে।
রাইট ফর্ম অফ ভার্ব, এই জায়গা থেকে ভাই এর আগের বছর সম্ভবত 4টা প্রশ্ন ছিল রাইট ফর্ম অফ ভার্ব থেকে। রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ভাই, গুচ্ছের জন্য রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ। টেন্স এর সাথে সিকোয়েন্স অফ টেন্সটা দেখবা, হ্যাঁ টেন্সের সাথে কি দেখবা, সিকোয়েন্স অফ টেন্স। আর রাইট ফর্ম অফ ভার্বের সাথে দেখবা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজাংটিভ পজিটিভ এই জায়গা থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনাল। কারেকশন, তারপরে তোমার এখান থেকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বিগত সালে তোমার এসছে। ফ্রেজ ক্লজ খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা টপিক ফ্রেজ এবং ক্লজ খুবই গুরুত্বপূর্ণ। তবে টেক্সট বুক থেকে 2টা প্রশ্ন থাকতে পারে, 2-3টা প্রশ্ন টেক্সট বুক থেকে থাকতে পারে। লিটারেচার থেকে 2টা প্রশ্ন থাকতে পারে, ওকে থাকবে, লিটারেচার থেকে 2টা থাকবে, টেক্সট বুক থেকে 2টা থাকবে। মিসসেলেনিয়াস এই জায়গা থেকে তোমার প্রশ্ন থাকতে পারে। এখন এই ইংরেজিতে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 35টা, হ্যাঁ এই 35টা প্রশ্নের জন্য তোমার 35টা টপিক দেওয়া লাগে, ইংরেজির জন্য 35টা টপিক দেওয়া লাগে। কিন্তু এগুলো হচ্ছে কমন টপিক, এগুলো পড়লেই তুমি কমন মানে কমন পাবা, 35টা টপিক তোমার লাগবে না। এবং এর বাইরে কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন থাকবে, অ্যানালজি থেকে থাকতে পারে, একটা নাম্বার থেকে প্রশ্ন থাকতে পারে, আর্টিকেল থেকে একটা থাকতে পারে, বা তোমার হচ্ছে যে এই তো মোটামুটি এর বাইরে 2-একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এইগুলো ভালোভাবে পড়বা। আর ইংরেজির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভাই, একদম মানে সব থেকে গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্ট। গুচ্ছতে চান্স পাইতে হলে ইংরেজি মেমোরাইজিং পার্টের বিকল্প কিছু নাই। মানে গুচ্ছতে চান্স পাইতে হলে ইংরেজি মেমোরাইজিং এ সব থেকে ভালো করতে হবে তোমার। মানে এই জায়গা থেকে মিনিমাম 15-16টা প্রশ্ন বিগত সালে এসছে, মিনিমাম 15-16টা প্রশ্ন ইংরেজি মেমোরাইজিং থেকে এসছে। এই যে তোমার তুমি ভোকাবুলারি দেখতেছো না, এই ভোকাবুলারি থেকে এর আগের বছর 24-25-এ 60টা প্রশ্ন ছিল, 60টা এই ভোকাবুলারি থেকে শুধু। তারপরে তোমার প্রিপজিশন থেকে প্রশ্ন থাকবে 3-4টা পর্যন্ত প্রশ্ন থাকে, প্রিপজিশন থেকে 4টা পর্যন্ত প্রশ্ন থাকে, গ্রুপ ভার্ব থেকে এর আগে 4টা প্রশ্ন ছিল, স্পেলিং থেকে প্রশ্ন থাকে, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 2টা প্রশ্ন থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টা প্রশ্ন থাকে, 16-17টা প্রশ্ন শুধুমাত্র এই মেমোরাইজিং পার্ট থেকে থাকতে পারে তোমার। এজন্য মেমোরাইজিং আর বাংলা বিরোচন এই 2টা বিষয় খুবই ভালোভাবে পড়বা। জিকের মধ্যে চলে আসি, প্রাচীন বাংলার ইতিহাস, মুঘল আমল, তারপরে তোমার ইংরেজ আমল, পাকিস্তান আমল খুবই ভালোভাবে পড়বা। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত, তারপরে মুক্তিযুদ্ধের তোমার হচ্ছে সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, যাবতীয় বিষয় মুক্তিযুদ্ধের সব পড়ে ফেলবা। সংবিধান ভালোভাবে পড়বা, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের গুরুত্বপূর্ণ ভাগ তফসিল গুলো পড়বা। উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী, উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ভালোভাবে পড়বা। তথ্য প্রযুক্তি এইখান থেকে প্রশ্ন আসবে, খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, পদক পুরস্কার এইখান থেকে প্রশ্ন আসবে, নদ নদী এই জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন নদীর উৎপত্তি স্থল কোন জায়গায়, কোন নদী কোন জায়গা থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে কোন নদীর সাথে মিলিত হয়ে তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কোন নদীর সাথে মিলিত হয়েছে, কোন জায়গায় উৎপত্তি হয়েছে, এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। বন শিল্প এইগুলো ভালোভাবে পড়তে হবে। বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত উক্তি, বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি ভালোভাবে পড়তে হবে। বাংলাদেশ পরিচিতির মধ্যে সীমান্তবর্তী দুর্গ, জেলা, তারপরে তোমার ছিটমহল, আমাদের সমুদ্র বিজয়, প্রত্যেকটা বিষয় বাংলাদেশ পরিচিতির মধ্যে ভালোভাবে পড়ে ফেলতে হবে। জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ গুচ্ছের জন্য। জাতিসংঘ ভাই, জাতিসংঘের 11টি সম্মেলন আছে, 6টি অঙ্গ সংস্থান আছে, জাতিসংঘের সৃষ্টির প্রেক্ষাপট প্রত্যেকটা বিষয় ভালোভাবে আমরা পড়ে ফেলবো। আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থার মধ্যে ব্রিক্স, ওআইসি, তারপরে তোমার আসিয়ান, সার্ক, বিমস্টেক, তারপরে তোমার হচ্ছে যে G7, D8, তারপরে তোমার V20, তারপরে E8, তারপরে তোমার মানে আন্তর্জাতিক সংস্থার যাবতীয় বিষয়। তারপরে তোমার আছে যেমন আরো তোমার হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা যাবতীয় বিষয়, কোন সংস্থাগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো তোমার হচ্ছে যে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, কোনগুলো তোমার অন্যান্য মানে শহরে অবস্থিত, সেগুলো ভালোভাবে তোমার পড়ে ফেলতে হবে। আন্তর্জাতিক সংস্থা, এর সাথে তোমার পড়তে হবে চুক্তি, বিভিন্ন ধরনের চুক্তিগুলো আছে এগুলো ভাবে পড়তে হবে। নদী বন্দর, সমুদ্র বন্দর খুবই ভালোভাবে পড়তে হবে এগুলো। এর সাথে খাল প্রণালী, তারপরে তোমার হচ্ছে যে নদী বন্দর, সমুদ্র বন্দরের সাথে তোমার আরো যে দ্বীপ, বাংলাদেশের ভৌগোলিক বিষয় যেমন দ্বীপ, চর টর, নদ নদী যা আছে ভালোভাবে পড়তে হবে। আবহাওয়া জলবায়ু, বিপ্লব আন্দোলন,
রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, আরব বসন্ত, এগুলো ভালোভাবে পড়বা। শিল্প বিপ্লব আছে, শিল্প বিপ্লব থেকে প্রশ্ন আসছে, প্রচুর পরিমাণে শিল্প বিপ্লব থেকে বিগত বছরে প্রশ্ন আসছে, মানে তুমি দেখলে বুঝতে পারবা প্রশ্নগুলো। বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধের ভালোভাবে পড়বা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা আছে ভালোভাবে পড়বা। এখানে দেখো আইকিউ থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে, আইকিউ মানে পড়ার দরকার নেই অতটা, মানে থাকতে পারে এখানে। তো আইকিউ একটার জন্য অত তোমার প্যারা নিয়ে লাভ নেই, অত পড়ার দরকার নেই একটার জন্য। আর সাম্প্রতিক থেকে 4-5টা বা তারও বেশি পরিমাণে প্রশ্ন থাকতে পারে। সাম্প্রতিক ভালোভাবে পড়তে হবে, সাম্প্রতিক গুলো এবার আমার মনে হচ্ছে সাম্প্রতিক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন থাকবে। এবার আসে মৌলিক জিকেতে। এর আগে 24-25-এ তুমি যদি প্রশ্ন দেখো, পৌরনীতি থেকে 2টা প্রশ্ন ছিল, এবং তার আগে তোমার পৌরনীতি থেকে 3টা প্রশ্ন ছিল। অর্থনীতি থেকে তোমার 4টা করে প্রশ্ন ছিল। তারপরে আইসিটিতে 1-2টা, অর্থনীতি থেকে তোমার এর আগের বছর প্রশ্ন ছিল না, তার আগের বছর 4টা প্রশ্ন ছিল, তার আগের বছর 4টা প্রশ্ন ছিল। আইসিটি থেকে এর আগের বছর 1টা ছিল, তার আগের বছর 3টা ছিল, তার আগের বছর 5টা ছিল। যুক্তিবিদ্যা থেকে এর আগের বছর 1টা ছিল, সমাজ বিজ্ঞান থেকে এর আগের বছর 1টা ছিল, তার আগের বছর 4টা ছিল, তার আগের বছর 4টা ছিল। এইটা আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখছি, মানে এইরকম ছিল। ভূগোল থেকে একটা এর আগের বছর ছিল। তো আমি এইগুলো প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখছি যে এইগুলো মোটামুটি ছিল। এখন এই পৌরনীতি যে সংবিধান, এই সংবিধান কার অংশ বলো, কোন বিষয়বলির অংশ? পৌরনীতি দ্বিতীয় পত্রের বিষয়। আর মুক্তিযুদ্ধ কোন বিষয়ের অংশ বলো তো? মুক্তিযুদ্ধ। পৌরনীতি দ্বিতীয় পত্রের বিষয়। তারপরে তোমার আমি বলি, দাঁড়াও, আরো পাকিস্তান আমল টামল, এগুলো সব পৌরনীতি দ্বিতীয় পত্রের বিষয়। এই যে প্রাচীন মুঘল আমল, রাজবংশ, এগুলো কোন বিষয়? ইসলামের ইতিহাসের বিষয়। তারপরে তোমার আমি দেখাই নদ নদী কোন বিষয়? ভূগোলের বিষয় রে ভাই, নদ নদী কোন বিষয়? ভূগোলের বিষয়। তারপরে তোমার এই যে বিশ্বযুদ্ধ বললাম, বিপ্লব আন্দোলন বললাম, ইতিহাসের টপিক, এগুলো ইতিহাসের বিষয়। তো তুমি বাংলাদেশ আন্তর্জাতিকটা ভালোভাবে যদি পড়ো, তোমার যে বই আছে বেশিরভাগই মৌলিক জায়গায় কভার হয়ে যাচ্ছে। এর বাইরে তোমার আইসিটিটা ভালোভাবে পড়া লাগবে, অর্থনীতিটা ভালোভাবে পড়া লাগবে। এজন্য তুমি কি করবা, তোমার মৌলিক জিকে যে বই আছে, বই না থাকলে আমাকে কমেন্ট করো, যদি না থাকে আমি তোমার একটা পিডিএফ ম্যানেজ করে দিব, বা পিডিএফ দিব, বা ছবি তুলে দিয়ে দিব তোমার মৌলিক জিকের। আর মৌলিক জিকে বই যদি না থাকে, এবং মৌলিক জিকের যে তোমার মৌলিক জিকের পিছনে যে বই মানে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, পিছনে যে প্রশ্নগুলো আছে, বোর্ড কোশ্চেন গুলো, এগুলো ভালোভাবে পড়লেই আনাপ। মৌলিক জিকের জন্য এগুলো ভালোভাবে পড়লেই আনাপ। অনেকে বলতেছে যে মৌলিক জিকে আসবে কি আসবে না, অনেকে বলতেছে যে পড়বো কি পড়বো না। ভাই বাইচান্স যদি চলে আসে তখন তুমি কি করবা? বাই চান্স যদি চলে আসে, মানে রিস্ক নিয়ে তো যাওয়া যাবে না পরীক্ষার হলে। বাই চান্স তোমার মৌলিক জিকে চলে আসে তখন তো কিচ্ছু করার নেই। এজন্য মৌলিক জিকে প্রতিদিন 30 মিনিট 40 মিনিট পড়তে হবে। এখন তুমি আগে বলতে পারো ভাইয়া এক্সট্রা প্যারা নিবো, এক্সট্রা চাপ নিবো মাথায়, এতগুলো মানে আমাদের আবার এতদিন ধরে প্র্যাকটিস পড়তে হবে এতগুলো। তুমি তো এগুলো তুমি পড়েছো না আগে? তো নাও, যদি নাও পড়ো ঠিক আছে, তুমি পড়ো নাই, তোমার আগে পড়া আছে না, তোমার পৌরনীতি, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, এগুলো পড়া আছে না? তো জাস্ট একবার মানে রিভাইজ চোখ বুলাবা, মানে প্রতিদিন 30 মিনিট করে দেখবা, জাস্ট দেখবা, মুখস্থ করা লাগবে না, দেখবা জাস্ট। ওকে, তো এই তো মোটামুটি একটা প্রশ্নপত্র অ্যানালাইসিস করে সাজেশন দিলাম। এই প্রশ্নপত্র দেখে তুমি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ গুচ্ছতে তুমি টপ করতে পারবা, টপ করে সবাইকে দেখাই দিতে পারবা। এতদিন চান্স পাও নাই, মানে অন্য কোনো জায়গায় চান্স হয় নাই তোমার, গুচ্ছতে টপ করে সবাইকে দেখাই দিবা যে আমি গুচ্ছতে টপ করতে পারছি। মানে একদম মানে গুচ্ছতে তো ল নিয়ে পড়তে পারো, প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার এমন যোগ্যতা থাকে গুচ্ছতে যে তুমি কোন ইউনিভার্সিটি ছেড়ে কোন ইউনিভার্সিটি ভর্তি হবা এমন যেন থাকে তোমার। তো এই সাজেশন অনুযায়ী প্র্যাকটিস করো ভাইয়া, ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হবে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।